মেরে ফেললো, নতুন আম্মু আমাকে মেরে ফেললো, কতগুলো থাপ্পড় দিল এখন এই মাত্র। সিতারা হতবাক হয়ে মিথ্যে কথাটা এমন নির্লজ্জ ভঙ্গিতে বলে দিল কিভাবে। হৃদ মনে মনে কুটিল হাসছে। বেশ হয়েছে, পাখি আতকিষ্টের বউ হয়েছে। এতদিন তো তাকে নাকানি চোবানি খাওয়াতো এই ছেলে, এখন তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাবে পাখি। আকৃষ্ট দাঁতে দাঁত চেপে এগিয়ে এলো। তোকে আমি। তার ভয়ঙ্কর ভঙ্গি দেখে পাখি এক লাফে অমিত নওয়াফের কাছে গিয়ে লুকালো। নতুন আব্বু, আপনি আমাকে বাঁচান, আমি কিছু করিনি, সত্যি বলছি। আকৃষ্ট রাগে ফুঁসছে, মস্তিষ্কে ফেটে যাচ্ছে রীতিমতো। চিবিয়ে চিবিয়ে বলল, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজ দুদিন হতে চলল পাখি আকৃষ্টর সামনাসামনি যায় না। কেন যাবে গো? কেন যাবে? লোকটার সামনে উঠতে বসতে আছাড় খায়, তার বুঝি লজ্জা লাগে না? ইস, বরের সামনে অমন আছাড় খেলে তো ভীষণ লজ্জা লাগে। তখন পাখির ভীষণ ইচ্ছে করে আড়ালে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলতে। কিন্তু পাখি তো বড় হচ্ছে, এখন কি তাকে কাঁদলে চলবে? উহু, চলবে না। এই কয়েকদিনে আয়াতের সাথে বেশ ভালোই বন্ডিং হয়েছে পাখির। আয়াত আর পাখি একই রুমে ঘুমায়। অন্যদিকে আকৃতি যখনই দেখে পাখিকে তখনই চোখ পাকিয়ে তাকায়। পাখির আড়ালে বিড়বিড় করে। দুই ভাই বোন একরকম, সবসময় রেগে থাকে। পূর্ণিমা নেওয়াফ আর অমিত নেওয়াফ মিলে শহীদ মাহমুদের সাথে কথা বলে এখানকার একটি স্কুলে ভর্তি করেছেন পাখিকে। অবশ্য করানোর পেছনে আরও একটি কারণ আছে। মেয়েটা কয়েক মাস এখানেই থাকবে, তাই বলে কি পড়াশোনা করবে না? শহীদ মাহমুদ মেয়েকে দেখতে আসতে চাইছেন, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারছেন না। এদিকে রেনু মাহমুদ বারবার কয়েক ফোন করে কথা বলতে বলেছে পাখির সাথে, কিন্তু এ যাত্রায় ভিডিও কলে কথা বলেনি পাখি। শহীদ মাহমুদ বলেছে অডিও কলে কথা বলতে। রেনু মাহমুদ যদি শোনেন পাখি পূর্ণিমা নেওয়াপের বাড়িতে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। দুপুর বেলায় একসাথে খাওয়া দাওয়া করছে সকলে। আজকে আতকিষ্টর অফ ডে, সে যাচ্ছে না হসপিটালে। মূলত কেউই যাচ্ছে না। অমিত নওয়াব নিজের এক পরিচিত বন্ধুর সাথে দেখা করতে বেরিয়েছেন। দুপুরে খাওয়া দাওয়া ওনাদের সাথেই করবেন। পাখি আয়াতের রুমে দুষ্টুমি করে করে খাচ্ছে। আকৃতি ধমকে উঠে দুজনকে, আয়াত, চুপচাপ বসে খাবি তুই? আয়াত চুপসে গেল মুহূর্তের মধ্যেই। পাখি ছটফটানি কমল না। আকৃতি প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে চুপ করে খাওয়ার জন্য? মুখ কালো করে নিল পাখি। ইস, শান্তিমতো খেতেও পারছে না। সে মোটেও কথা শোনার মেয়ে নয়। তবে যেই দৃষ্টি ঘুরিয়ে পাশের চেয়ারে বসা মানুষটিকে দেখল, অমনি তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। তীক্ষ্ণ চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। পাখির ভীষণ আফসোস হলো এই ভেবে এই লোকটা তার স্বামী, সুগার ড্যাডি একটা। আতকৃষ্ট, আমি বলছিলাম যে তুমি আজকে পাখিকে নিয়ে শপিংয়ে যাবে, মেয়েটার কিছু জামা কাপড় প্রয়োজন। পাখির চোখের তারায় হাসি খেলে গেল। কেউ ভীষণ খুশি হলে মনে মনে, কিন্তু পাশের মানুষটি মোটেও খুশি হলো না। আমাবস্যার ন্যায় আধার নেমে এলো চিবুক জোড়া। সরি আমু, আমি যেতে পারবো না, তাও আবার এই ফিডার খাওয়া বাচ্চাকে নিয়ে। আকৃতি স্বভাবের বাইরে গিয়ে ঠোঁট টিপে হেসে ফেলল। কিন্তু যখন ওই বুঝলো মা জননী যখন তখন তাকে পাকড়াও করতে পারে, ঠিক সেই সময় আলগোছে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো আকৃতি। গুটি গুটি পায়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। পূর্ণিমা নাব শক্ত গলায় বলে উঠল, কেন? আমি বুঝতে পারছি না পাখি এখানে আসার পর থেকে তুমি এমন বিহেভিয়ার কেন করছো আতকিষ্ট? আতকিষ্ট টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আমি কেন এমন করছি তুমি বেশ ভালো করেই বুঝতে পারছো আম্মু। এই মেয়েটার এখানে থাকার কথাই নয়, কিন্তু তারপরেও থাকছে। এখন তাকে নিয়ে আমি শপিং করতে যাব? হাউ ফানি! পাখি গাল ফুলায়। সব সময় তাকে কটাক্ষ করতেই হবে। ছটপটে গলায় বলে ওঠে সে, আমি যেতেও চাই না আপনার সাথে সুগার ড্যাডি। শোনো মা, নতুন আম্মু, তুমি আমার পাপাকে কল করো, আখি পাখি আপিকে পাঠিয়ে দেবে। আকৃষ্ট রুড দৃষ্টি ফেলে তাকালো পাখির দিকে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে এই হাফ ইঞ্চির মতো মেয়েটাকে তুলে কষিয়ে দুটো বসিয়ে দিতে। শুনছো আম্মু, এই পিচ্ছি সব পারে, আনিয়ে নাও তার আখি আপিকে। পূর্ণিমার নাও পাখির কথা আমলে নিলেন না। তিনি আদেশ স্বরূপ বললেন, আমি কিছু শুনতে চাই না। তুমি এখনই পাখিকে নিয়ে শপিংয়ে যাবে মানে যাবেই।
পূর্ণিমা নবাব উঠে চলে গেলেন। আতকৃষ্ট চেঁচিয়ে উঠল, আম্মু, এবার তুমি কিন্তু আমাকে বাধ্য করছো উল্টাপাল্টা কিছু করে ফেলতে। পূর্ণিমার নবাব পিছু ঘুরে দাম্ভিকতার ন্যায় আওড়ালেন, ভুলে যাচ্ছ তুমি, আমি তোমার মাই হই আতকৃষ্ট। আতকৃষ্ট চোয়াল শক্ত করে একই রকম জেদ দেখিয়ে বলল, আর আমিও তোমারই ছেলে, সেটা বোধহয় তুমিও ভুলে যাচ্ছ। তুমুল এই কথা কাটাকাটিতে আয়াত আর পাখি এখন নীরব দর্শক, তাদের কথা নেই, শুধু শুনেই যাবে। দুপুরের নরম রোদে দাঁড়িয়ে আছে অবনী। স্কুলের গেটের সামনে হালকা ভিড় জমেছে, অভিভাবকদের চাপা কোলাহল, বাচ্চাদের ছুটির অপেক্ষায় দুলতে থাকা ছোট ব্যাগের জন্য। অবনী চশমার ফ্রেমটা তুলে আঙ্গুলে ঠেলে একটু ঠিক করে নিল। সিয়ামের ছুটি হতে আরো কয়েকটি মুহূর্ত বাকি। কিছুক্ষণ আগেই নিজের প্রাইমারি স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে সে। প্রতিদিনই এমন করে, ছেলেকে নিয়ে আবারও ফিরে যায় নিজের বিদ্যালয়ে। শিক্ষকতার ব্যস্ততা আর সংসারের টানাপোড়েনের মাঝেও সিয়ামের মুখটি দেখলে তার দিনের ক্লান্তি কেমন যেন উধাও হয়ে যায়। অপেক্ষা করতে করতে চোখে পড়ল কিছুটা দূরে হাওয়াই মিঠাই আলা হাঁটছে, হাতে গোলাপি তুলোর মতো মিঠাই। সিয়াম এই জিনিসটা দারুণ পছন্দ করে। অবনীর চোখে যেন কোমল আলো ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটি হাওয়াই মিঠাই কিনল। টাকা পরিশোধ করার পর অদ্ভুত এক প্রশান্তি নামলো তার ভেতরে। জীবনে তার নিজের বলতে আছে শুধু এই এক ছেলে আর শাশুড়ি। 5 বছর হতে চলল, স্বামী নেই। বিয়ের 3 মাসের মাথায় সীমান্ত শত্রুর গুলিতে প্রাণ হারিয়েছিল স্বামী আর দেবর, দুজনে আর্মি অফিসার। সিয়াম দেবরের ছেলে। জন্মের 2 বছর পরে মারা যায় সিয়ামের মা। তারপর থেকে অবনী শ্বশুরবাড়ি তাকে আগলে বড় করেছে। আজ ভাগ্যের পরিহাসে সেই সিয়ামকেই নিজের সন্তানের মতো বুকে নিয়ে মানুষ করছে অবনী। তার কোলে রক্তের সম্পর্ক নেই, তবুও সিয়ামের প্রতি তার টান যেন মনের গভীরে শিকড় জন্মানো মাতৃত্ব। হাওয়ায় মিঠাই হাতে নিয়ে অবনী হালকা হাসল। পিছু ঘুরতেই চমকালো অবনী। সুদর্শন পুরুষকে দেখে। ডক্টর হৃদ নওয়াফ। লোকটাকে দেখলেই বুকের ভেতর মোচড় দেয় তার। অবনী পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু তার হলো কই। ঠিক তার পিছু পিছু আসে হৃদ। এটা কি হচ্ছে অবনী ম্যাম, আপনি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছেন। অবনী তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কি করব হু, আপনি একজন ডক্টর হয়ে কিভাবে আমার পিছু পিছু ঘুরেন হু, মনে মানে এভাবে স্টক করেন কেন আপনি? হৃদের থোতা মুখ ভোতা হয়ে গেল। এত নিষ্ঠুর কেন এই রমণী? কেন যে বোঝে না তাকে? কেন ম্যাম, আপনি তো স্কুলের টিচার, আপনার তো জানার কথা। অবনী চোখ পাকিয়ে তাকালো তার দিকে। হৃদ ভয় পাওয়ার ভান করে, অবনী হতাশ। এই লোকটাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত সে। সরে দাঁড়ান, আমার ছেলে আসবে। হৃদ মিটিমিটি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনিও সরে দাঁড়ান, এক্ষুনি আমার হবু বউয়ের ছেলে আসবে। ত্বরান্বিত ভঙ্গিতে ফিরে তাকালো অবনী। হৃদ্র এবার সত্যি কিঞ্চিত ভরকালো, জোরপূর্বক হেসে বলল, না মানে আপনার ছেলে আসবে, আমিই সরে দাঁড়াচ্ছি। গাড়ি চলছে আপন গতিতে। পাখিকে নিয়ে শপিংয়ে যাচ্ছে আতকৃষ্ট। যাওয়ার তো ইচ্ছে মোটেও ছিল না, কিন্তু মা জননী মানবে না। আতকৃষ্ট এক প্রকার বাধ্য হয়ে এসেছে। পাখি বসে আছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকতে পারে না মেয়েটা। আপনি সবসময় এমন রেগে থাকেন কেন সুগার? তড়িৎতে গতিতে পাশ ফিরে তাকালো আতকৃষ্ট। বড়সড় ঢোক গিলল পাখি। না, সুগার ড্যাডি বলা চলবে না, না হলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। না মানে নতুন বর। আপনি কেন রেগে থাকেন সব সময়? আতকৃষ্ট নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তোমার বয়স আর আমার বয়স কত জানো? এইজ গ্যাপটা অন্তত মাথায় রাখো, সেই হিসাবে তুমি আমার অসহ্য। পাখির মুখ ভার হলো। সে কি যেচে পড়ে বিয়ে করেছে নাকি? সে তো ইচ্ছে করে বিয়ে করেনি। আচ্ছা ডক্টর, আপনি আমাকে 5টা জামা কিনে দিবেন, সাথে একটুখানি মেকআপ প্লিজ। আতকৃষ্ট চোখ মুখ বিকৃত করে নিল, হিসিয়ে বলল, পারবো না, বুঝতে পেরেছ? কিসের ড্রেস, কিসের মেকআপ? তোমাকে আমি ফুটপাত থেকে জামা কিনে দেব। পাখির চোয়াল ঝুলে এলো। অসভ্য দেখেছে ডক্টর, অসভ্য সে একটাও দেখেনি। অতঃপর গাল ফুলিয়ে রাগান্বিত স্বরে আওড়ালো, লাগবে না আমার আপনার দেওয়া জিনিস, আমি বাড়ি গিয়ে নতুন আম্মুকে বলে দেব। আতকৃষ্ট দৃষ্টি সুচলো করে নেয়। এই হাফ ইঞ্চির পিচ্চি তাকে ভয় দেখাচ্ছে, আশ্চর্য। শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। পাখি তো সব সময় নিজের আপু অথবা বাবার সাথে যেত, কিন্তু আজ
এমন একজনের সাথে এসেছে যে উঠতে বসতে তাকে বকাবকি করে। মলের ভেতরে গেলে যে কি হবে সেটা একমাত্র খোদাতালা বলতে পারেন। চলবে ইনশাআল্লাহ।